নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অডিও স্টোরি জোন। আজকে আপনাদের জন্য রয়েছে শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন গোবর্ধনের একটি মজাদার গল্প, হর্ষবর্ধনের সূর্য দর্শন। গল্পটি আমরা নিয়েছি শিবরাম রচনা সমগ্র এই বইটি থেকে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। চলুন আজকের গল্প শুনে আসা যাক, হর্ষবর্ধনের সূর্য দর্শন। সূর্য দর্শন না বলে সূর্য গ্রাস বললেই ঠিক হয় বোধহয়। রাহুর পরে এক মহাবীরই যা সূর্যদেবকে বগল দাবাই করেছিলেন, কিন্তু যত বড়ই বীরবাহী হন না, হর্ষবর্ধনকে হনুমানের পর্যায়ে কখনোই ভাবা যায় না। তাই তিনি যখন এসে বললেন, সূর্যি মামা কি দেখে নেব এইবার, তখন বলতে কি আমি হাঁ হয়ে গিয়েছিলাম। আমার হাঁকারির কোনো জবাব না দিয়েই তিনি দ্বিতীয় হেয়ালি পারলেন। সুন্দরবনের বাঘ শিকার তো হয়েছে, চলুন এবার পাহাড়ে বাঘটাকে দেখে আসা যাক। যদ্দূর আমার জানা আছে, না বলে পারলাম না। বাঘরা পাহাড়ে বড় একটা থাকে না, বনে জঙ্গলেই তাদের দেখা মেলে। হাতিরাই থাকে পাহাড়ে। পাহাড়ের হাতিমার্কা চেহারা দেখেছেন তো? কে বলেছে আপনাকে? তিনি প্রতিবাদ করলেন আমার কথার। টাইগার হিল তাহলে বলেছে কেন? নাম শোনেননি টাইগার হিলের? তা শুনবো না কেন, তবে সে হলো, যদ্দূর জানি কোনো টাইগার থাকে না, বাবুরা বেড়াতে যান। সূর্যি ঠাকুর সেই পাহাড়ে রোজ ওঠেন সকালে, সে নাকি অপূর্ব দৃশ্য, তাই দেখতেই তো যায় মানুষে। আমরাও যাব, আমি, আপনি আর গোবরা, এই তিনজন। বিকেলের দিকে পৌঁছলাম দার্জিলিংয়ে। টাইগার পাহাড়ের কাছাকাছি এক হোটেলে ওঠা গেল। খাওয়ার দাওয়ার বন্দোবস্ত করে হোটেলের মালিককে অনুরোধ করলাম, দয়া করে আমাদের কাল খুব ভোরের আগে জাগিয়ে দেবেন। কেন বলুন তো? আমরা এক একটি ঘুমের ওস্তাদ কিনা, তাই বলছিল। ঘুম পাহাড়ও বলতে পারেন, বললেন হর্ষবর্ধন। যে ঘুম পাহাড় খানিক আগেই পেরিয়ে এসেছি আমরা, তাই আমাদের এই পাহাড়ে ঘুম সহজে ভাঙবার নয় মশাই। আমরা ঘুম থেকে নিজ গুণে উঠতে পারবো না। গোবরাও যোগ দিল আমাদের কথায়। তাই আপনাকে এই অনুরোধ করছি। কারণটা জানতে পারি? কারণ আমরা কলকাতা থেকে এখানে এসেছি শুধুমাত্র সূর্যোদয় দেখবার জন্য। সূর্যোদয় দেখবার জন্য? কেন, কলকাতায় কি তা দেখা যায় না? নাকি সেখানে সূর্য ওঠে না? উঠবে না কেন, কিন্তু দর্শন মেলে না। চারধারে এমন উঁচু উঁচু সব বাড়িঘর, সূর্যি ঠাকুরে ওঠা নামার খবর টের পাওয়ার জন্যে। তাছাড়া তাল গাছও তো নেই গো কলকাতায়, থাকলে না হয় তার মাথায় উঠে দেখা যেত। গোবরা এই তালে একটা কথা বললো বটে, তাল ধরের মতন। তাল গাছ না থাক, তেঁতুলা বাড়ি আছে তো, তার ছাদে উঠে কি দেখা যেত না? বলতে চান ম্যানেজার। থাকবে না কেন তেঁতুলা বাড়ি? তেতাল, চৌতাল, ঝাঁপতাল সব রকমের বাড়ি আছে। বলে হর্ষবর্ধন তার উল্লিখিত শেষের বাড়ির বিশদ বর্ণনা দিতে আরম্ভ করলেন। ঝাঁপতাল মানে যেসব 7-10 তলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে মরবার জন্য মানুষ ওঠে, তেমন বাড়িও আছে বই কি। কিন্তু থাকলে কি হবে, তাদের ছাদে উঠেও বোধহয় দেখা যাবে না সূর্যোদয়।
দূরের উঁচু উঁচু বাড়ির আড়ালে ঢাকা থাকবে পূর্ব আকাশে। এক হয় যদি মনুমন্টের মাথায় উঠে দেখা যায়। আমি বললাম, তা সেই মনমন্টির মাথায় উঠতে হলে পুরো একটা দিনই লাগবে মশাই আমার এই দেহ নিয়ে। দেহটা দেখেছেন তো আমার? হর্ষবর্ধনের সকাতর আবেদনে হোটেল মালিক তার দেহটি অবলোকন করেন, তারপর সায় দেন, তা বটে। তবেই দেখুন, এই জন্মে আমার সূর্যোদয় দেখা হচ্ছে না, তাহলে এই মানব দেহ ধারণ বৃথায় হলো। তাই আমাদের একান্ত অনুরোধ, এখানে নাকি অবাধে সূর্যোদয় দেখা যায়, আর তা নাকি সত্যি দেখবার জিনিস। সেই কারণেই আপনাকে বলছিলাম, আমাদের যুগপৎ আবেদন দয়া করে আমাদের ভোর হওয়ার আগেই ডেকে তুলে দেবেন, এমনকি দরকার হলে জোর করেও। তার দরকার হবে না, এখানে ভোর হওয়ার আগেই এমন শোরগোল বাঁধে যে তার চোটে আপনার থেকেই ঘুম মেগে যাবে আপনাদের। শোরগোলটা বাঁধে কেন? কেন আবার? ওই সূর্যোদয় দেখবার জন্য। যে কারণে যে আসুক, হাওয়া খেতে কি বেড়াতে, কোনো ব্যবসার খাতিরে এলেও ওই জিনিসটি দেখা চাই। হাজারবার দেখেও আশা মেটে না, একটা বাতিকের মতোই বলতে পারেন। আমরাও এখানে চেঞ্জে আসিনি, বেড়াতে কি হাওয়া খেতেও না, এসেছি ঠিক ওই কারণে। তাই রোজ ভোর হবার আগে হোটেলের বর্ডাররা সব গন্ডগোল পাকায়, এমন হাঁকডাক ছাড়ে যে আমরা, মানে হোটেলে কর্মচারীরা, যারা অনেক রাতে কাজকর্ম সেরে ঘুমোতে যায় আর অত ভোরে উঠতে চায় না। সূর্য ভাঙিয়ে আমাদের ব্যবসা হলেও সূর্য দেখার একটু গরজ নেই যাদের, একদম সেই জন্য ব্যতিব্যস্ত নয়, তাদেরও বাধ্য হয়ে উঠে পড়তে হয় ওই হাঁক ডাকের দাপটে। কাজেই আপনাদের কোনো ভাবনা নেই, কিছুই করতে হবে না আমাদের। কোনো বর্ডারকে আমরা ডিস্টার্ব করতে চাইনি, কারো বিশ্রামে ব্যাঘাত ঘটানো আমাদের নিয়মের মধ্যে নয়, তার দরকারও হবে না। সাত সকালে সেই গোলমালে আপনাদের ঘুম যতই নিটোল হোক না কেন, না ভাঙলে আমি অবাক হব। অতঃপর নিশ্চিন্ত হয়ে হোটেলের ঘরে আমাদের মালপত্র রেখে বিকেলে জলযোগ পর্ব চাটা সেরে বেরোলুম আমরা। তখন অবশ্যই সূর্যোদয় দেখার সময় ছিল না, কিন্তু তাছাড়াও দেখবার জন্য আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্য মজুদ ছিল। সেই সব অপূর্ব নৈসর্গিক দৃশ্য দেখতে আমরা বেরুলুম। সন্ধে হয় হয়, এধারের পাহাড়ের পথঘাট একটু ফাঁকা ফাঁকাই এখন। একটা ভুটিয়া ছেলে এক পাল ভেড়া চড়িয়ে বাড়ি ফিরছে গান গাইতে গাইতে। শুনে হর্ষবর্ধন আহা উহু করতে লাগলেন। আহা কি মিষ্টি, কি মধুর, কেমন মূর্ছনা, যোগ দিল গোবরা। শুনেই প্রায় মূর্ছিত হই আর কি। একেই বলে ভাটিয়ালি গান, বুঝেছিস গোবরা? কান ভরে শুনে নে, পান ভরে শোন। ভাটিয়ালি গান বোধহয় এ নয়, মৃদু প্রতিবাদ আমার। সে গান গায় পূব বাংলার মাঝিরা নদীর বুকে নৌকার উপর বৈঠা নিয়ে বসে। ভাটার টানে গাওয়া হয় বলেই বলা হয় ভাটিয়ালি। তাহলে এটা কাওয়ালি হবে? সমজদারের মতো বলেন হর্ষবর্ধন। তাই বা কি করে হয়? গরু চড়াতে চড়াতে গাইলে তা হতো বটে, কাউ তো নয়, চড়াচ্ছে ভেড়া। কাওয়ালি নয়? হর্ষবর্ধন ক্ষুণ্ণ হয়। রাখালি বলতে পারো দাদা? ভাই বাতলায়, ভেড়া চড়ালেও তো রাখালি বলা যায় ছোঁড়াটাকে।
লোকসঙ্গীতের বাদশাও বলতে পারেন। আমিও সঙ্গীতের গবেষণায় কারো চাইতে কম যাইনি। এই বিড়াল যেমন বনে গেলে বন বিড়াল হয়, তেমনি এই বালকই বড় হয়ে একদিন কেষ্টু বিষ্টু একটা লোক হবে। অন্তত যখন ওর গোঁপ বেরুবে তখন এই গানকে অক্লেশে লোকসঙ্গীত বলা যাবে, এখন নেহাত বালক সঙ্গীত। ভেড়ার পাল নিয়ে গান গাইতে গাইতে ছেলেটা কাছে এলে হর্ষবর্ধন পকেট হাওড়াতে লাগলেন। ওকে কিছু বকশিস দেওয়া যাক। ওমা, মানি ব্যাগটা তো হোটেলের ঘরেই ফেলে এসেছি দেখছি। আপনার কাছে আছে নাকি, নাকি আপনিও ফেলে এসেছেন হোটেলে? পাগল, আমি পান হাতছাড়া করতে পারি কিন্তু পয়সা নয়। যৎ সামান্য যা কিছু আমার সঙ্গে থাকে আমার পকেটে আমার রিজার্ভ ব্যাংক, তবে কিনা বলতে গিয়েও বাধে আমার। চক্রবর্তীরা যে কঞ্জুস হয় সে কথা মুখ ফুটে বলি কি করে? নিজ গুণ কি গণনা করবার? তাহলে ওকে কিছু দিন মশাই, 1 টাকা অন্তত। দিলাম। টাকাটা পেয়ে তো ছেলেটা দস্তুর মতো অবাক, পয়সার জন্য নয়, নিজের পানে তাগাদার অকারণ পুলকেই গাইছিল সে। তাহলেও খুশি হয়ে আমাদের সেলাম বাজিয়ে নিজের সঙ্গপাঙ্গদের নিয়ে চলে গেল সে। খানিক বাদে সে পথে আবার এক রাখাল বালকের আবির্ভাব। সেই ভেড়ার পারলে সেই রকমই সুর ভাঁজতে ভাঁজতে তাকেও 1 টাকা দিতে হলো। আবার খানিক বাদে আবার আরেক, পঞ্চম স্বরে গলা চড়িয়ে ফিরছে ওই পথেই। তার সরাগাতের হাত থেকে রেহাই পেতে অর্ধচন্দ্র দেওয়ার মতো একটা আধুলি দিয়ে তাকে বিদায় করা হলো। তারপর আরো 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 মেষ ও পালকের গাইয়ে বালকের দল আসতে লাগলো পরম্পরায় ওই পথেই, আর আমি তাদের বিদায় দিতে লেগেছি। 3টে আধুলি 4টে 25 পয়সা করে, বাকিগুলোকে পুঁজি হালকা হওয়ার হেতু বাধ্য হয়ে 10 পয়সা 5 পয়সা করে দিয়ে তাদের গন্তব্য পথে পাচার করে দিতে হলো। সে একটা ছেলে ঘুরে ঘুরে আসছে না তো দাদা, পয়সা নেবার ফিকিরে? গোবর্ধনের সন্দেহ শেষটায়। সেই একটা ছেলেই নাকি মশাই? দাদা শুধু নামায়, কি করে বলবো? একটা ভুটিয়ার থেকে আর একটা ভুটিয়াকে আলাদা করে চেনা আমার পক্ষে শক্ত। এক ভেড়ার পালকে আরেক পালের থেকে আলাদা করে চেনাও আমার পক্ষে কঠিন। আমার কাছে সব ভেড়া একই রকম, একই চেহারা। বলেন কি? হর্ষবর্ধন তাজ্জব হন। হ্যাঁ, সব এক ভ্যারাইটি, যেমন এক চেহারা তেমনি একই রকমের স্বরধ্বনি। কি ভেড়ার আর কি ভুটিয়ার। আসুন তো পাশের টিলার ওপর উঠে দেখা যাক বাকি ছেলেটা যায় কোথায়। ছেলেটা যেতেই আমরা টিলাটার ওপরে উঠলাম। ঠিক তাই, ছেলেটা এই টিলাটার বেড় মেরেই ফের আসছে বটে ঘুরে, গলা ছেড়ে, সুরের সপ্তমে। কিন্তু এবার আর সে আমাদের দেখতে পেল না। না পেয়ে টিলাটাকে আর চক্কর না মেরে নিজের পথ ধরল সে। চক্রান্তের হাত থেকে মুক্তি পেলাম আমরাও। কিন্তু ছেলেটা আমাকে কপর্দক শূন্য করে দিয়ে গেল। আর একটু হলেই তার গানের দাপটে আমার কানের সবকটা পর্দায় ফাটিয়ে দিয়ে যেত। তাহলেও কানের 7 পর্দার বেশ কিছু তো ঘায়েল করেই গেছে। শেষ পর্দাটায় বেঁচে গেছে কেবল কোনো রকমে। আমার মতো আমার কানকেও কপর্দক শূন্য করে গেছে। তাহলেও কোনো গতিকে কানে কানে বেঁচে গেলাম এবার। প্রাকৃতিক মাধুরীর প্রচুর ভুঁড়িভোজের পর বৃহৎ হন্টন করে হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল। তখন ঘুমে আমাদের চোখ ঢুলুঢুলু করছে। কোনো রকমে নাকে মুখে গুঁজে
আমাদের ঘরে ঢালাও বিছানায় গিয়ে আমরা গড়িয়ে পড়লাম। গোবরা ভাইয়া, দরজা জানলা খড়কড়ি ভালো করে এঁটে দাও, সব বন্ধ করে দাও ভালো করে, নইলে কোন ফাঁক পেলে কখন এসে বৃষ্টি নামবে তার কোনো ঠিক নেই, বললাম আমি গোবর্ধনকে। এটা তো বর্ষাকাল নয় মশাই। দার্জিলিং এর মেজাজ তুমি জানো না ভাই, এখানে আর কোনো ঋতু নেই, গ্রীষ্ম নেই, বসন্ত নেই, শরৎ নেই, খালি দুটো ঋতুই রয়েছে, শীত লাগাতার আর বর্ষণ যখন তখন। তার মানে চারধারে হালকা মেঘ ঘুরছে, নজরে না ঠাউর হলেও মেঘ লোকের উচ্চতাতেই দার্জিলিং তো। জানলার খড়কড়ির ফাঁক পেলেই ঘরের ভেতর সেই মেঘ এসে বৃষ্টি নামিয়ে সব ভাসিয়ে দিয়ে চলে যাবে। বলেন কি? তাই বলছি, আমি বললাম, কিন্তু আর বলতে পারছি না, আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমোচ্ছেন তো, কিন্তু চোখ খান খোলা রেখে ঘুমোবেন। হাঁকলেন হর্ষবর্ধন। তেমন করে ঘুমোনো যায় নাকি? আমি না বলে পারি না, অন্তত চোখ তো বুঝোতেই হবে। কিন্তু কান খাড়া রাখুন, কান খোলা রেখে সজাগ হয়ে ঘুমান। একটু শোরগোল কানে এলেই বুঝবেন ভোর হয়েছে, জাগিয়ে দেবেন আমাদের। দেখা যাবে বলে আমি পাশ ফিরে শুই। কান দিয়ে কতদূর কি দেখতে পারবো তেমন কোনো ভরসা না করি। এক ঘুমের পর কেমন যেন একটা আওয়াজে আমার কান খাড়া হয়ে উঠল। আমি উঠে বসি বিছনায়, পাশেই ঠেলা দিই গোবরাকে। গোবরা ভাইয়া, একটা আওয়াজ শুনতে পাচ্ছ না? কিসের আওয়াজ? পাখোয়াজ বাজছে যেন, কেউ যেন ভৈর রাগিনী সাজছে মনে হচ্ছে। ভৈরে রাগিনী হলো গে ভোরবেলার রাগিনী, ভোরবেলায় গায়। পাখোয়াজ বাজছে? গোবরাও কান তুলে শোনবার চেষ্টা করে। হর্ষবর্ধনও সাড়া পেয়ে ঘুম থেকে উঠে। কি হয়েছে? ভোর হয়েছে নাকি? খানিক আগেই কিরকম যেন একটা গোলমাল শুনছিলাম। আমি বললাম, ভোর হয়েছে বুঝি? ভাবছিলাম তাই, কিন্তু আর সেই হাঁক ডাক শোনা যাচ্ছে না। শুনবেন কি করে? বলল গোবরা। দাদা জেগে উঠলো যে, দাদাই তো নাক ডাকছিলেন এতক্ষণ। কখন না বললেই হলো? কখন আমার নাক ডাকে না? ডাকলে আমি শুনতে পেতুম না নাকি? ঘুম ভেঙে যেত না আমার? তুমি যে বদ্ধ কালা, শুনবে কি করে? নইলে কানের অত কাছাকাছি নাক, আর ওই ডাকাত পাড়া হাঁক তোমার কানে যেত না? তুই একটা বদ্ধ পাগল, তোর সাথে কথা কই আমি বাজে সময় নষ্ট করতে চাইনি। বলে দাদা পাশ ফিরলেন। আবার তার হাঁক ডাক শুরু হলো। এরপর অনেকক্ষণ পরেই বোধহয় হর্ষবর্ধনই জাগালেন আমাদের। কোনো শোরগোল শুনেছেন? কই না তো। আমি বলি, বিলকুল চুপচাপ। এতক্ষণেও ভোর হয়নি বলেন কি? জানলা খুলে দেখা যাক তো। তিনি বিছানা ছেড়ে উঠে জানলা খুললেন। ওমা, এই যে বেশ ফর্সা হয়েছে এসেছে, উঠুন উঠুন, উঠে পড়ুন চটপট। আমরা ধড়মড় করে উঠে পড়লাম। জামা কাপড়টা পরে নে, সাজগোজ করার সময় নেই, তাছাড়া দেখতেই যাচ্ছেন, কাউকে দেখাতে যাচ্ছেন না। নিন, কম্বলটা গায়ে জড়িয়ে নিন, দেরি করলে সূর্যোদয়টা ফসকে যাবে। তিনজনেই ব্যতিব্যস্ত হয়ে আপাদমস্তক কম্বল জড়িয়ে বেরিয়ে পড়লাম।
টাইগার হিলের উঁচু টিলাটা কাছেই। হন্তদন্ত হয়ে তিনজনে গিয়ে খাড়া হলাম তার উপর। অসংখ্য লোক গিজগিজ করছে সেখানে। নিঃসন্দেহে সূর্যোদয় দেখতে এসেছে সবাই। মশাই, সূর্য উঠতে দেরি কত? হর্ষবর্ধন একজনকে শুধলেন। সূর্য উঠতে ভদ্রলোক একটু মুচকি হেসে ওর কথায় জবাব দিলেন, বেশি দেরি নেই আর। আমি বললাম, আকাশ বেশ পরিষ্কার, দিকবিদিক উদ্ভাসিত উঠল বলে মনে হয়, কিন্তু সূর্য আর ওঠে না। গোবর্ধন বাধ্য হয়ে আর একজনকে শুধলেন, সূর্য উঠছে না কেন মশাই? এখন সূর্য উঠবে কি? লোকটি অবাক হয়ে তাকান তার দিকে। মানে বলছিলাম কি, সূর্য তো ওঠা উচিত ছিল এতক্ষণে। পূবের আকাশ বেশ পরিষ্কার, সূর্যের আলো ছড়াচ্ছে চারিদিকে, অথচ সূর্যের পাত্তা নেই। সূর্য কি উঠবে না নাকি আজ? আমার অনুযোগ। মেঘটার আড়ালে ঢাকা পড়ে গেছে সূর্য, তাই দেখতে পাচ্ছেন না। তিনি জানালেন। মেঘটা সরে গেলেই বলতে বলতে মেঘ সরে গেল, প্রকাশ পেলেন সূর্যদেব। ও বাবা, অনেকখানি উঠে পড়েছি দেখছি, বেলা হয়ে গেছে বেশ। আফসোস করলেন হর্ষবর্ধন। সূর্যোদয়টা হাতছাড়া হয়ে গেল দেখছি আজ। ওমা, এ কি? হঠাৎ চেঁচিয়ে উঠলেন তিনি। নেমে যাচ্ছে কেন? নামছে যে সূর্যটা, নিচের দিকে নেমে যাচ্ছে যে, এ কি ব্যাপার? এরকম তো কখনো হয় না। আমি বিস্মিত হই। সূর্যের এমন বেচাল ব্যাপার তো দেখা যায় না কখনো। হ্যাঁ মশাই, এরকমটা হয় নাকি এখানে মাঝে মাঝে? একটু না উঠেই নামতে থাকে, আবার পথ ভুল হয় সূর্যদেবের। তার মানে? তার মানে আমরা সূর্যোদয় দেখতে এসেছি কিনা। উদীয়মান সূর্য দেখতে না পাই, উদিত সূর্য দেখেও তেমন দুঃখিত হয়নি, কিন্তু এ কি, উঠতে না উঠতে নামতে লাগলো যে। আপনার জন্য কি পশ্চিম দিকে উঠবে নাকি সূর্য? অস্ত যাবার সময় সূর্য দেখতে এসেছেন? ঝাঁঝালো গলা শোনা যায় ভদ্রলোকে। কোথাকার পাগল সব। আর একজন উত্তর গেয়ে ওঠেন তার কথার। শেষ হলো আজকের গল্প, শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধনের সূর্য দর্শন। গল্পটি আপনাদের কেমন লাগলো এবং গল্প সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।